ধীরে অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করুন। আমরা আমাদের অনুষ্ঠানের কাজ শুরু করব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন মিতালি চক্রবর্তী। আচ্ছা, প্রবীর মজুমদার কাছাকাছি থাকলে চলে এসো। প্রবীর মজুমদার কাছাকাছি থাকলে একটু চলে আসবে। শুভাশিস, প্রবীর বাইরে আছে কিনা একটু দেখো তো। এটা যখন স্টার্ট হবে ফ্রেমটা ঘুরিয়ে ওদিকে দিয়ে দেবো ডাইরেক্ট। সাউন্ডটা পেলে দেখাচ্ছে না তো। শোনো সাউন্ডটা, হারমোনিয়ামটা কি তোমার? হ্যাঁ দেখো, ওটা বড় কি সাউন্ডটা মন্ডল ফেসবুকে ওখানে ওইটা কানেক্ট হলে দেখান। আচ্ছা, সবাইকে অনুরোধ করছি এগিয়ে এসে বসুন, সামনের দিকে এগিয়ে এসে বসুন। এরপরে যারা অডিটোরিয়ামে প্রবেশ করবেন তারা পেছনের দিকে, তাদের বসতে সুবিধা হবে, অযথা সামনের দিকে তাদের আসতে হবে না। ফলে আপনারা এগিয়ে এসে সামনের দিকে বসুন। আচ্ছা, হরিলাল নাথ, কমরেড হরিলাল নাথ, আপনি মঞ্চে চলে আসুন। হ্যালো, নমস্কার। উপস্থিত বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম ও সমবয়সীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা, ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। পথে এলে, সুপ্ত রাতে। নমস্কার।
কমরেডস, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের আজকের কর্মসূচি শুরু করতে কিছুটা দেরি হলো। এখনো রাস্তায় অনেকে আটকে, কিন্তু আর আমরা অপেক্ষা করছি না। আমাদের আজকের এই শান্তিদা যে প্রবন্ধ সংকলন, তার আনুষ্ঠানিক উদ্বোধন এবং কমরেড শান্তিময় ভট্টাচার্য স্মারক বক্তৃতা, এই কর্মসূচির কাজ আমরা শুরু করছি। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন কমরেড রাহুল ঘোষ। উপস্থিত বন্ধুগণ, আমাদের সভার উদ্দেশ্য আমাদের জেলা পার্টির সম্পাদক কমরেড শ্রমিক আপনাদেরকে বলেছে, এবং আমরা আমাদের জেলায় কয়েকটা ভাগে ভাগ করে আমাদের জেলা পার্টির প্রাক্তন যারা সম্পাদক ছিলেন এবং জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পার্টি গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করে পার্টিকে গড়ে তুলেছিলেন, এইরকম কয়েকজন আমাদের জেলার অগ্রণী নেতৃত্ব, তাদের স্মারক বক্তৃতা আমরা এবছর জেলা জুড়ে করব। এই কর্মসূচির প্রথম শুরু হচ্ছে আজকে আমাদের জেলা পার্টির প্রাক্তন সম্পাদক এবং আমাদের জেলা তথা সোনারপুরের বৃহত্তর অঞ্চল সোনারপুর, যাদবপুর সব মিলিয়ে পার্টিকে গড়ে তুলে লড়াই আন্দোলন সংগ্রামে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা অগ্রগণ্য, সেই কমরেড শান্তিময় ভট্টাচার্যের আজকে স্মারক বক্তৃতা আলোচনা করবেন কমরেড বিমান বসু এবং প্রবন্ধ সংকলনের উদ্বোধন করবেন। আমি সংক্ষেপে দু একটি কথা, বিশেষত এই হলে দাঁড়িয়ে যখন আমরা সভা করছি, এই হল সৃষ্টির পেছনে একটা স্বপ্ন ছিল এবং অসামান্য অবদান ছিল। মাত্র কেএমডি এর থেকে পাওয়া 9 লক্ষ টাকা নিয়ে এই এত বড় হল গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন কমরেড শান্তিদা। তখন চেয়ারম্যান ছিলেন এবং কত যত্ন নিয়ে গড়ে তুলেছিলেন একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আমাদের পার্টির লোকাল কমিটি মিটিং হচ্ছে, তো হঠাৎ যিনি লেবার কন্ট্রাক্টর তিনি রাত্রিবেলা প্রায় 9:30 নাগাদ ছুটে সেখানে গেছেন, আর সঙ্গে মিউনিসিপ্যালিটির একজন ওভারসিয়ার। কি ব্যাপার না, শিগগির চলুন, চেয়ারম্যান ছাদে উঠেছেন। তখন এই টিনের ছাদ হয়নি, এই চারদিকে দেয়ালটা গড়ে উঠেছে, এই দেয়ালের উপর মই দিয়ে উঠেছেন। আমরা সবাই বলছি নামতে চাইছে না, পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, আপনারা চলুন। তো রাত্রিবেলা ছুটে এলাম, এই দুদিকে, এই পাঁচিলের দুদিকে পা দিয়ে বসে টিন বসবে, তার নাট বল্টু যে লাগানো হবে সেই সব প্লেট ঠিক মতো লাগানো হয়েছে কিনা নিজে রাত্রিবেলা উঠে দেখছেন। প্রত্যেকটি শান্তিদাকে আমরা পার্টির নেতা হিসেবে চিনি। পার্টি করার ক্ষেত্রে তার অবদান, তার সাহস, তার সাংগঠনিক দক্ষতা, এসব আমরা জানি। কিন্তু এই সমস্ত অঞ্চলে উন্নয়নের প্রশ্নে তার যে দূরদৃষ্টি ছিল এবং যে ভূমিকা ছিল সেটা বোধহয় ততটা আলোচিত না। কলেজ গড়ে তোলা, কলেজ যে যিনি সিকিউরিটি, তিনি বাগদি পরিবারের ছেলে। একদিন রাত্রিবেলা গেছি, ওখানে বসে সাংগঠনিক কথাবার্তা বলছি, একটু আড়াল হলেই সেই সিকিউরিটি দায়িত্ব যিনি পালন করতেন ভজুদা খালি বলছেন, রাহুল্লাহ তুমি মেজবাবুকে নিয়ে বাড়ি চলে যাও, না হলে আমার ঘুম হবে না। কি ব্যাপার, বহু রাত নাকি কলেজের ওই নির্মাণ কার্য দেখতে এসে নিজের সৃষ্টি ছেড়ে যেতে মন চায় না, ভজুদার পাশেই শুয়ে পড়েন। আর ভজুদা যেহেতু বাগদি পরিবারের ছেলে আর শান্তিময় ভট্টাচার্য ব্রাহ্মণ পরিবারের ছেলে, ভজুদা ভয়ে শুতে পারে না, কারণ ব্রাহ্মণের ছেলের গায়ে যদি পা লেগে যায় মহাপাপ হবে। সেই জন্য ভজুদা রাত্রিবেলা সারা রাত জেগে বসে থাকে, আর শান্তিদা অবলীলায় ভজুদার বিছনায় শুয়ে ঘুমিয়ে পড়ে।
এই বাইপাস মিটিং এ সবাই কেউ কোনো দিশা খুঁজে পাচ্ছেন না যে রাজপুর বাজার এর যে যানজট তার থেকে কি করে গোটা দক্ষিণের একটা বড় অংশের গেটওয়ে কি করে মুক্ত করা যাবে। তখন শান্তিদা চেয়ারম্যান না, মিটিং আমন্ত্রিত ছিলেন। সব আলোচনাটা ওরা শুনে বললেন যে সরকারের জমি পড়ে আছে, সরকার সেসব দিকে না ভেবে এইসব অধিগ্রহণ করা যা সম্ভব হবে না, এত লোকের রুটি রুজি জীবিকা। সবাই তখন অবাক, কোথায় জমি পড়ে আছে সরকারের এত যে রাস্তা হবে। উনি প্রথম বললেন জাদিগঙ্গার খাল পাড়ে 60 ফুট পাড় রয়েছে, ব্যাংকস রয়েছে, ওইখান দিয়ে আপনারা দুদিক ধরে রাস্তা করে তোলেন। এবং আজকে সবাই জানেন বাইপাস। অসামান্য সাহসী ছিলেন। আমি যারা আমার থেকে পূর্বসূরি কমরেড কান্তিদা দেখেছেন যে ওই জরুরি অবস্থা 72 সাল, তার আগে কৃষক আন্দোলন কি ভূমিকা ছিল ওনার, কান্তিদা বলবেন। আমি যে দেখেছি, আমি তখন কুলতলিতে পার্টির দায়িত্বে ওখানে আছি, একটা মিটিং এ আসার কথা শান্তিদার, যে পথে মোটর গাড়ি করে যাবেন সে পথে 14 কিলোমিটার মাটি, সেই রাস্তা মোটর গাড়িতে ওনার আসার কথা, কিন্তু মানে অবিশ্রান্ত বৃষ্টি। আমরা সবাই ধরে নিলাম যে আসবেন না, নদীর ওপারে সাইকেল নিয়ে অপেক্ষা করছিলাম, রাত্রে ফিরে গেলাম। পরের দিন মিটিং হচ্ছে সকাল 9টা, শান্তিদা এসে উপস্থিত। ওই কাদার মধ্যে 14 কিলোমিটার, আর এদিকে নদীর এপারে 8 কিলোমিটার, 22 কিলোমিটার হেঁটে শান্তিদা ঠিক মিটিং উপস্থিত। সন্ধ্যেবেলা মিটিং হচ্ছে, তখন আমাদের পার্টির কাজ ওখানে প্রায় প্রকাশ্যে করা যেত না। 30-35 জনকে নিয়ে একটা বাড়ির দাবায় মিটিং হচ্ছে। এমন সময় খবর এলো যে আমাদের মিটিং আক্রান্ত হতে পারে, একটা জমায়েত হয়েছে। আমাদের ওখানকার কমরেডরা বললেন যে সব আপনারা পেছন দিক দিয়ে মাঠ ভেঙে পালিয়ে যান, রক্ষা করতে পারবো না। তা শান্তিদা বললেন যে আজকে যদি এখান থেকে আমরা চলে যাই তাহলে তোমরা তো মার খাবেই, আর কোনোদিন এখানে মিটিং করতে পারবে না। সুন্দরবনের গ্রাম, বাড়িতে জ্বালানি হিসেবে গরানের ডাল থাকে, বললেন সবাই একটা করে গরানের ডাল হাতে নিয়ে মিটিং এ বসো, মিটিং হবে। তারপর খবর এলো আমাদের ওখানকার এক স্থানীয় নেতৃত্ব তাকে আটকে রেখেছে। তা বললেন ওকে ছাড়িয়ে আনতে হবে। কে যাবে? কেউ রাজি না। তখন বললেন যে লাঠি নিয়ে এখন মিছিল করে ওকে ছাড়িয়ে আনতে হবে। আমি আর রাহুল সামনে থাকবো, যে যাবে সঙ্গে চলো, আর যে যাবে না তাকে তাড়িয়ে দাও এখান থেকে। মিছিল করে আমরা গেলাম। এসইউসির লোকজনেরা ভাবলো যে সিপিআইএম এর কি হলো, ছিল বেড়াল হঠাৎ বাঘ হয়ে গেল কি করে, এবং আমরা গিয়ে সেই কমরেডকে ছাড়িয়ে নিয়ে এলাম। অসামান্য সাহস ছিল। এরকম অনেক উদাহরণ আছে আমি বলতে পারি। মানুষ হিসেবেও গোটা পরিবারকে কমিউনিস্ট হিসেবে গড়ে তোলা, এটাও শান্তিদার একটা বড় কৃতিত্ব। গোটা পরিবারকে কমিউনিস্ট হিসেবে শান্তিদা গড়ে তুলতে পেরেছিলেন। কমরেডদের খেয়াল রাখতেন, এমনকি নিজের যখন প্রায় আত্মগোপনে খুবই পারিবারিক আর্থিক অসুবিধার মধ্যে আছেন, তখনও আমি আমার বাড়িতে একটা চিঠি খুঁজে পেয়েছিলাম যে কোন কোন কমরেড কিরাম কিরাম কষ্টে আছে, তাদের কাছে কিছু টাকা পাঠানো এবং কার কার কাছে গেলে টাকা পাওয়া যাবে সেই সব নির্দেশ দিয়ে একটা চিঠি আমাদের বাড়িতে দিয়েছিলেন, উনি পাঠিয়েছিলেন একজনের কাছে। সেই চিঠি আমি খুঁজে পেয়েছিলাম। তাতে নিজের কথা নেই, কিন্তু জানতাম আমরা যে উনিও সে সময় চরম দুর্দশার মুখোমুখি আছে, কিন্তু সে সময় কমরেডদের খেয়াল রেখেছেন আত্মগোপনে থেকে। তো আমি আর আমার কথা দীর্ঘায়িত করতে চাইছি না। কমরেড শান্তিদার স্মারক বক্তৃতা দেবার জন্য আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড বিমান বসু তিনি এখানে উপস্থিত হয়েছেন। কমরেড বিমানদাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর বইটা উদ্বোধন। তো কমরেড শান্তিদার যে প্রবন্ধ সংকলন সেটা উদ্বোধন করবেন কমরেড বিমানদা। আমাদের পার্টি পত্রিকায় বিভিন্ন সময় শান্তিদা গুরুত্বপূর্ণ অনেক প্রবন্ধ লিখেছেন। সেই বইটি আনুষ্ঠানিক উদ্বোধন করবার জন্য আমি কমরেড
বিমানদাকে অনুরোধ জানাচ্ছি। আমি তুলে দিই। অনিল দা একটু বাদিক চাপো, এদিক এদিক চাপো, এদিক এদিক। এখন কমরেড শান্তিময় ভট্টাচার্য স্মারক বক্তৃতা বিষয়ে বর্তমান পরিস্থিতি ও বামপন্থীদের কর্তব্য আলোচনা করবেন কমরেড বিমান বসু। আমি কমরেড বিমানদাকে অনুরোধ জানাচ্ছি। কমরেড সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জেলার নেতৃবৃন্দ, এখানে কমরেড শান্তিময় ভট্টাচার্যের তার লেখা যে এক কমিউনিস্টের কলম প্রকাশের সঙ্গে তার স্মরণে কিছু কথা বলা, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে সেই কথা আমি নিশ্চয়ই বলবো। কিন্তু কমরেড শান্তিময় ভট্টাচার্য শান্তিদা তার রাজনৈতিক সাংগঠনিক কার্যকলাপ সম্পর্কে আমার যতটা জানা ছিল ঠিক সেরকম তার সাহিত্য চর্চা এবং কমিউনিস্টদের গড়ে তোলার ক্ষেত্রে সহজ সরল ভঙ্গিতে কথা বলা এবং তা লিপিবদ্ধ করে নোট আকারে কমরেডদের কাছে পৌঁছে দেওয়া, সেসব বিষয় তেমন ভাবে আমার জানা ছিল। এ দাবি আমি করতে পারি না, করলে আমি ভুল দাবি করব, আমার জানা ছিল না। আমি জানতাম তিনি, এটা শুনেছি যে অনেক কঠিন কথাকে সহজভাবে ব্যাখ্যা করতেন, এই কথা আমি শুনেছি। কিন্তু ধারাবাহিকভাবে তদনুযায়ী পথ চলার চেষ্টা করেছেন, সেটা আমার অজানা। তবে তিনি যে কথা বলেছেন শুরুতেই, এই বইতে যেভাবেতে সন্নিবিষ্ট করা হয়েছে কমিউনিস্টের কলম, তাতে যে কথা বলা হয়েছে যে একজন কমিউনিস্ট কি মার্ক্সবাদী হয়, তিনি সর্বশেষ বলেছেন কমিউনিস্ট মার্ক্সবাদী হয় কিনা তা নিজেই উত্তর দিন। আচ্ছা, কমিউনিস্ট পার্টি এখানে যারা আছেন তাদের মধ্যে পার্টির সদস্য আছেন, পার্টির সদস্য নন এমন মানুষও আছেন। সে সব ক্ষেত্রেই থাকে। কোনো কোনো ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির সদস্য নন এর সংখ্যাটা বেশিও থাকে। এখানে কি আছে কম না বেশি তা আমি বলতে পারবো না,
কিন্তু আমি এটা বলতে পারি, কমিউনিস্ট পার্টির সদস্যরা আছেন, সদস্য নন, কমিউনিস্ট পার্টিকে ভালোবাসেন মন থেকে, অথবা শান্তিদার তার প্রতি অনুরাগ থেকে এখানে মানুষ এসেছেন। একটা কথা বলতে আমার কোনো কুণ্ঠা নেই, কমিউনিস্ট পার্টির সভ্য যারা হন তারা কিন্তু খুব জোরে বলেন দ্যাট হি ইজ এ কমিউনিস্ট। কমিউনিস্ট পার্টি সভ্য হলেই কমিউনিস্ট হয় না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু তারা দাবি করেন কমিউনিস্ট পার্টির এবিসিডি জানেন না, কিন্তু নিজেকে কমিউনিস্ট হিসেবে দাবি করেন। এটা তার দুর্বলতা না, দুর্বলতা যেই ক্ষেত্র থেকে তিনি কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়েছেন সেই ক্ষেত্রের পার্টি নেতৃত্বের। কেন প্রথম প্রথম থাকতে পারে, তারপরে কেন থাকবে, তার দায়িত্বটা তো পার্টি নেতৃত্বের। এক্ষেত্রে আমি সামগ্রিকভাবে স্বীকার করব, সামগ্রিকভাবে আমাদের পার্টির দুর্বলতা আছে, এবং এই পার্টির দুর্বলতা বলুন, পার্টির যে কাজগুলো করা উচিত সে কাজগুলো করার ক্ষেত্রে ঢিলেমি বলুন, অবহেলা বলুন, অথবা যথেষ্ট গুরুত্ব আরোপ না করা বলুন, সেটা আছে। হয়তো এই ক্ষেত্রে আমি নিজেও যুক্ত হয়ে গেছি, এরকমও হতে পারে। আমি আমাকে বাদ দিয়ে বলছি না, আমাকে ধরেই বলছি। কিন্তু যখন যে কথা আমরা বলবো তখন সে কথা বলার মতো আমি অধিকারী হয়েছি কিনা সেটা তো যাচাই করা প্রয়োজন। কমরেড শান্তিময় ঘোষ স্মরণে কথা বলতে, যে শান্তিময় ভট্টাচার্য স্মরণে, দুঃখিত, শান্তিময় ভট্টাচার্য স্মরণে কথা বলতে গেলে, মানে শান্তিদার সম্পর্কে কথা বলতে গেলে এই প্রশ্ন নিশ্চয়ই আসবে। রাহুল একটু আগে কয়েকটি কথা উল্লেখ করলেন। রাহুলের কথার মধ্যে কথা ছিল যে তিনি অনেকের সম্পর্কে তার চিরকুটে লিখে রেখেছেন, নিজের সম্পর্কে লিখে রাখেননি, নিজের সম্পর্কে কিছু বলেননি। কিন্তু জানা গিয়েছিল তখন তিনিও খুব কঠিন, বাস্তব কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিলেন, নিজেরটা লেখেননি। এই নিজেরটা লেখেননি এটাকে আমি দুর্বলতা মনে করি না। নিজেরটা লেখেননি, এটা সঠিক কাজ করেছেন। নিজেরটা কেন লিখতে যাবেন? কমিউনিস্টরা তো এরকমই হবে। কমিউনিস্টরা তো নিজের সম্বন্ধে চিন্তা ভাবনা করার জন্যই, এ কথা আমি অবশ্যই দৃঢ়ভাবে উল্লেখ করতে পারি, আজকের দিনের কমিউনিস্ট পার্টি সম্পর্কে ধারণার ক্ষেত্রে কিছু মানুষ, তারা শত্রু নয়, তাদের ধারণার ক্ষেত্রে একটা কি বলবো যে ধোঁয়াশা তৈরি হয়েছে। তারা আমাদের পার্টি সম্পর্কে তাদের ধারণা খুব অস্বচ্ছ সেটা না, কিন্তু পার্টির বিভিন্ন স্তরের কর্মী এবং নেতৃত্বের চলন বলন এবং জীবন চর্চা কোনো কোনো ক্ষেত্রে কমিউনিস্ট হওয়ার জন্য যা যা ন্যূনতম প্রয়োজন তার অভাব জনগণের সামনে ফুটে ওঠে। তার থেকেই ধারণা খারাপ হয়। সেই জন্য বললাম দায়ী আমরা নিজেরা। আজকে যে সময় তৈরি হয়েছে, আমরা যে কোনো আলোচনায় শুনতে পাই যে 1930 সালে যে অর্থনৈতিক মন্দা
সারা পৃথিবীতে দেখা দিয়েছিল, সেই 30-এর দশকের কথা বলছি। 30-এর দশকের একটু আগে থেকেই শুরুটা হয়, 30-এর দশকের শুরুতে ব্যাপকতা লাভ করে, 28 থেকেই শুরু হয়। তার থেকেও বেশি এখন দীর্ঘ সময় ধরে চলছে 2008 সালে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, এবং এর সঙ্গে তখনকার সময়ে একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল সাম্রাজ্যবাদী নাগপাশ থেকে মানুষের মুক্তির সংগ্রাম। এবং একথা বলা যায় 60-এর দশক, গত শতাব্দীর 60-এর দশক পর্যন্ত ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী এই চেহারাটাই প্রধান চেহারা ছিল। বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এটাই ছিল প্রধান উপাদান, এবং তারপরও চলেছে। তারপরেও 70-এর দশকে সেটা কিন্তু সীমাবদ্ধ এলাকায়। এটা আপনারা সবাই জানেন যে এই পশ্চিমবাংলার মানুষের সঙ্গে কিভাবে এত ওতপ্রোত সম্পর্ক হয়ে গেল ভিয়েতনামের মুক্তি সংগ্রাম। এটা ভবিষ্যতে হয়তো গবেষণার বিষয় বুঝতে হবে। কেন উল্লেখ করছি? দুদিন আগে ভিয়েতনাম এম্বাসি থেকে আমাকে ফোন করেছিল। তারা বলছে কিছু কথাবার্তা বলতে চায়। তাদের ডকুমেন্টেশনে তারা পেয়েছে যে বাংলার সঙ্গে তার যে সম্পর্ক, আন্দোলনের সম্পর্ক, তারা ডোসিয়ারগুলো সব দেখেছে। সে লেমিনের আসা, তাকে নিয়ে জনসভা, ভো হাই হিয়েনকে নিয়ে আসা, তা নিয়ে জনসভা, ফাং ভ্যাং দং তাকে নিয়ে আসা, তাকে নিয়ে জনসভা। এবং এটা একজন ভিয়েতনামি ভাষা জানেন, তিনি আমাকে আগে, অনেকদিন আগে এসছিলেন, বলেছেন যে আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করবে ভিয়েতনাম এম্বাসি, কারণ তারা আপনার নামটা পেয়েছে যে এই লোকটাই ব্যাপারে ছিল, তাকে নাকি ভিয়েতনাম বোস বলা হতো। তা আমি বললাম, এটা তুমি জানলে কি করে? সে অনেকদিন এখানে ছিল না, বাইরে ছিল সে, তুমি জানলে কি করে এটা? বলল ভিয়েতনামে গিয়েছিল, হোচিমিন শহরে গিয়েছিল, সাথে হ্যানয়তে গিয়েছিল, সেখানে নানান কথা, ভিয়েতনামি ভাষা জানে, তার অ্যাডভান্টেজ পয়েন্ট ওইটা, নানান বিষয়ে তথ্য সংগ্রহ করতে সে গিয়েছিল। আমি কথাটা বলছি শুধু এই জন্য যে বাংলাদেশের মুক্তি সংগ্রাম, সে তো আমাদের পড়োশি, ভাষাও এক, আমাদের পড়োশি। এখানে যারা আছেন তাদের মধ্যে একটা বৃহৎ অংশ হয়তো দেখা যাবে যে অতীত দিনে ওপার বাংলায় বসত ছিল, সেটা একটা বিষয়। কিন্তু এটা তো খুঁজে পাওয়া যাবে না ভিয়েতনামে কারোর বসত ছিল। কিন্তু আমারও নিজের মনে হয় যে সত্যিকারের এটা একটা অভাবনীয় বিষয় ছিল, কারণ কোনো দিন, আজকে আমরা মিছিল করলাম প্রতিবাদে, তারপর আগামীকালও মিছিল করতে হলো। আমার মনে আছে এই জন্য সমস্যা হতো যে জামা কাপড় এত ভিজে যেত, আর আমি ধুতি পাঞ্জাবি পরা মানুষ, তো আবার পরের দিন গেলাম, সে আবার বৃষ্টি হলো, আবার ধুতি পাঞ্জাবি ভিজে গেল। এত ভিজে গেলে কি করে হবে? ধুতি পাঞ্জাবি তো বৃষ্টিতে ভিজে গেলে পরে আর পরা যায় না, ওটাকে আবার ধুয়ে আবার ইস্ত্রি করতে হবে, তাহলে পরা যায় না। আজকাল কেউ পড়েন না, কাজে সমস্যাটা জানেন না। আমরা যারা পড়ি, আমি একটু পড়বো বলেই ঠিক করেছি, তারা বুঝতে পারি। এখন এটা হলো, তার তখন আফ্রিকার দেশগুলোতেও, ইথিওপিয়ায় তুমুল লড়াই চলছে। আমি এই কথাটা উল্লেখ করলাম এই জন্য যে তখনকার সময়ে মানুষের জীবন যন্ত্রণার তার সমাধান করার ক্ষেত্রে লড়াই সংগ্রাম করতে যে অতিরিক্ত উপাদান ছিল সাম্রাজ্যবাদ বিরোধী
আধিপত্যবাদী রাজনীতি, তার বিরুদ্ধে চোখে আঙুল দিয়ে দেখানো যাচ্ছে বিষয় ঘিরে। এখন ঠিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার বিষয় ঘিরে এই কাজ করা সম্ভব না। তাই এখন দরকার আরো বেশি যত্নবান হয়ে, আলাপচারিতায় যুক্ত হয়ে, রাজনৈতিক চর্চা বৃদ্ধি করে মানুষের মধ্যে যে কথা শান্তিদা তার বইতে শুরুতেই বলতে চেষ্টা করেছেন, সেই স্ফীত সমাজ ব্যবস্থা গড়ে তোলার লড়াইতে সলতে পাকানোর কাজ করার। আর সেই কাজ করতে হলে যে ধরনের মানসিক পরিমণ্ডল আমাদের গড়ে তোলা দরকার, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় সেই মানসিক পরিমণ্ডলের অভাব আছে। অভাব আছে আমাদের মধ্যে, যারা নাকি কমিউনিস্ট পার্টির কাজের সঙ্গে যুক্ত, যারা কমিউনিস্ট পার্টির বিভিন্ন স্তরে নেতৃত্ব স্তরে আছি, আমাদের মধ্যেও। কারণ ধরুন মানুষের মধ্যে অভাব অভিযোগ, মানুষের মধ্যে অভাব অভিযোগ আগেও ছিল, এখনো আছে। এই অভাব অভিযোগ কথা বলছি আমি অসাম্যের সমাজ ব্যবস্থা জনিত অভাব অভিযোগ। কিন্তু যেটা 1991 সালে নয়া অর্থনৈতিক নীতি এবং নয়া অর্থনৈতিক নীতির অনুযায়ী সমাজ ব্যবস্থা গড়ে তোলার অভিযান শুরু হয়েছিল, তখন আমরা সকলে সমানভাবে উপলব্ধি করিনি যে কোন দিকে, কোন ডাইরেকশনে যাচ্ছে। তারপর ধীরে ধীরে যখন নাকি প্রযুক্তিবিদ্যার উৎকর্ষতার ভর করে ডিজিটাল মেথোডোলজি সর্বব্যাপক চেহারা নিতে শুরু করলো, তখন খানিকটা উপলব্ধির মধ্যে এসছে, সবার নয় অনেকের, যে মানুষকে কিভাবে মোহগ্রস্ত করা হচ্ছে। এ কথা তো সত্য। আজকে আমি আলিবর্দি স্ট্রিটে যিনি গিয়েছিলেন আমাকে সঙ্গে করে দাশমতি হলে নিয়ে আসা, দাশমতি হলে আমি আগে এসছি, আমি বলছিলাম আগে আমি এসছি, কোন সময় এসছি মনে নেই, শান্তিদার সময়তেই এসছি, কোন সময় এসছি মনে নেই, বোধহয় সাধারণ সভা করতে এসছিলাম, কিন্তু ঠিক আমার রুটটা মনে নেই। আমার সাধারণত এটা হয় না, কিন্তু এক্ষেত্রে হয়েছে, সেটা আমি বলেছিলাম। আমি বললাম ঠিক আছে। তারপর তো রাস্তায় দাঁড়িয়ে থাকা, নিয়ে আসা, তারপর একজন চলে গেলেন, আসলাম, আমার উপকার হয়েছে। আমি তার সঙ্গে কথা বলছিলাম গাড়ির মধ্যে বসে, কিছু তথ্য সংগ্রহ করার জন্যই। এখন সেই তথ্য মানে কারোর বিরুদ্ধে কিছু ব্যবহার করার তথ্য নয়, সেটা আমি কখনো করি না, বোঝার জন্য, প্রশ্ন করে বোঝার জন্য। তাতে ধর্মঘট নিয়ে তার সঙ্গে কথা বলতে যে কিছু শুনলাম কথা, আমি আরো এরকম অনেককে জিজ্ঞেস করেছি, তাদের থেকেও পেয়েছি। আবার এখানে শুরুতেই কথা হলো, কমরেড শান্তিময় ভট্টাচার্য এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি তার নিজের পরিবারের সবাইকে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত করেছিলেন। এটা তো বারবারই বলতে হবে, কারণ নিজের পরিবারের লোকজনকে সন্তর্পণে দূরে সরিয়ে দিয়ে তারপর কমিউনিস্ট পার্টিতে অনেকেই আছেন নেতৃত্বের ভূমিকায় কার্যকলাপ পরিচালনা করেন। প্রাথমিক ব্যর্থতা নিজের পরিবারকে সঙ্গে নিয়ে না আসা। আমি একথা বলতে পারি যে আমাকেও দায়ী করে বসতে পারেন। আমি যখন বুঝলাম কাউকে পাবো না, আমি তখনই ঠিক করলাম এই বাড়িতে আমি থাকবো না। আমি পরিবারের কেউ নই, আমি এ বোনাস অফ মাই ফ্যামিলি। আমি এই পরিবারের সদস্য নই, একজনকে আমি পারছি না। এটা ব্যর্থতা নয়, আমাকে পাত্তাই দেন, ছোট আমি, সবাই আমাকে পাত্তাই দিচ্ছে না। দেন আই হ্যাভ লেফট মাই প্যারেন্টাল হাউস টু লিভ অ্যালোন অ্যান্ড আই এম কন্টিনিউইং দ্যাট। ফলে আমি যে কথাটা এটা বলতে চাইছি এই জন্য
এটা নয় যে তুমি কেন কি, তুমি কি করেছো, আপনি কি করেছেন। মশাই আমি তো কিছু করিনি, আমি কিছু করিনি, করার মতো সুযোগ ছিল না। কিন্তু যাদের করার মতো সুযোগ ছিল তারা করেছেন। এই প্রশ্নগুলো আসে যখন কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজে যারা মেহনত করেছেন, নিজের জীবনের শ্রেষ্ঠ শ্রম এবং সময় ব্যয় করেছেন, তাদের সম্বন্ধে আলোচনা করতে গেলে এই কথাগুলো আসবে এবং আসা উচিত, আমি পরিষ্কার মনে করি। কারণ ফাঁকি দিয়ে পরের ছেলেটাকে ছাত্র ফেডারেশন করাবো, পরের ছেলেটাকে ডিওয়াইফাই করাবো, আর নিজের ছেলে নিজের মেয়ে সে ইংলিশ মিডিয়ায় যাও, ওখানে পড়ো, ওখানে পড়, ওখানে ইউনিয়ন হয় না তো ওখানে পড়, এরকম কথাও হয়। আমি একজনের ছেলেকে সেন্ট জেভিয়ার্সে ভর্তি করলো। আমি বললাম সেন্ট জেভিয়ার্সে ভর্তি করলে কেন? বলছে ওখানে তো ইউনিয়ন হয় না। কেন? তুমি তো আমি শুনেছি পার্টির সদস্য হয়েছ। বলে হ্যাঁ। তাহলে তোমার ছেলের যে কোয়ালিটি আমি যা জানি, হি কুড গেট চান্স দেয়ার ইন প্রেসিডেন্সি কলেজ, আর তখন প্রেসিডেন্সিতে নতুন করে গড়ে উঠছে। সে বলল ওখানে তো ইউনিয়নটা আবার গড়ে উঠেছে সেই জন্য, and he is the member of the party. If this be the fact, তাহলে কি হবে? আমি কথাটা বলছি, বর্তমান সময়ে যে উপাদান দেখা দিয়েছে, সেই উপাদানের অবস্থানগত কারণে আমাদের যে দৃষ্টিভঙ্গিতে চলা উচিত, সেই দৃষ্টিভঙ্গিতে চলতে আমরা পারছি না। এই বেদনা থেকে আমি আপনাদের কাছে কথাগুলো উল্লেখ করতে বাধ্য হচ্ছি। এখন ধরুন যে বর্তমান সময় বামপন্থীদের কর্তব্য তো গোল বিষয়। বর্তমান সময়ে বামপন্থীদের কর্তব্যকে বাস্তবে রূপায়িত করতে হলে পর কমিউনিস্টদের কর্তব্য বাদ দিয়ে কিছু হয় না, কখনো হতে পারে না। পৃথিবীর যে কোনো দেশে যদি বৃহত্তর বৃত্ত তৈরি করা হয়েছে, সেই বৃহত্তর বৃত্তের দু একটি ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কমিউনিস্টদের দ্বারা সংগঠিত হয়েছে। অনুঘটকের কাজ করে কমিউনিস্টরা। এবং আমরা নিজেরা জানি যে আমাদের এখানে ধরুন আমরা সংসদীয় এবং সংসদ বহির্ভূত উভয়বিধ কাজের জন্য আমরা কাজ কার্যকলাপ পরিচালনা করার জন্য সংকল্পবদ্ধ। কিন্তু এ কথাও তো সত্য যে সংসদীয় কাজে যখন চূড়ান্ত ব্যর্থতার ছবিটা জনগণের মাঝে ফুটে ওঠে, তখন সংসদ বহির্ভূত কার্যকলাপ পরিচালনা করার ভিত্তিটা তৈরি করতে কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়। কারণ যে মানুষকে নিয়ে কাজটা হবে, সে মানুষ যদি আশাহত হয়ে যায়, যা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কথা বলে বুঝতে পারছি, তখন অসুবিধা হয়। এবং এক্ষেত্রে কি প্রয়োজন? এই ধরনের অবস্থার ক্ষেত্রে কমিউনিস্টরা অতীত দিনে যেভাবে কার্যকলাপ রূপায়িত করত, সেই দিনগুলোকে স্মরণ করে নিজেদের তার ধারে কাছে দাঁড়ানোর মতো অবস্থান তৈরি করা, সেই অভিযানটা হচ্ছে কিনা তার উপর নির্ভর করবে বর্তমান সময়ের অবস্থার পরিবর্তনকামী লড়াই সংগ্রামকে একটু ইম্পেটাস দেওয়ার লক্ষ্যে পথ চলতে বামপন্থীদের আমরা কিভাবে আরো ভালো ঘনিষ্ঠ যোগে লড়াই সংগ্রামের ময়দান। সেই জন্য আমাদের স্বাধীন শক্তি বিকাশ, সেটা একেবারে এলাকাগত হোক, মাঠে চাষের ক্ষেত্রে হোক, কলে কারখানায় শ্রমিকদের কর্মচারীদের সংগঠিত করার ক্ষেত্রে হোক, অফিস কাচারিতে কর্মচারীদের সংগঠিত করার ক্ষেত্রে হোক, এবং ছাত্র যুব মহিলা এবং সাংস্কৃতিক কর্মী তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে
এটা সমানভাবে প্রযোজ্য। আমরা কি সেই মানসিক দৃষ্টিভঙ্গিতে আমরা অগ্রসর হওয়ার জন্য আমরা স্টেপ বাই স্টেপ এগোনোর কর্মসূচি নিচ্ছি? হ্যাঁ, একথা আপনাদের বলতে পারি। এবার অবশ্যই সম্মেলন পার্টি কংগ্রেস ঘোষণা করেছে। পার্টি কংগ্রেস এর আগে বিভিন্ন স্তরে সম্মেলন করতে হয়। এই সম্মেলনের সময়টাকে চর্চার বিষয়বস্তু করে আমরা অবশ্যই অগ্রসর হওয়ার চেষ্টা করব। কিন্তু আমি যে কথা শুরুতেই উল্লেখ করেছিলাম যে অতীতে মন্দাজনিত কারণে, অতীতে বলতে আমি বলছি যে 1928 থেকে 1933 পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি, তার উত্তরণ সেটা ছিল, কিন্তু এতদিন ছিল না, সেটা 8-10 বছর স্থায়ী ছিল। কিন্তু তারকে সামনে রেখে লড়াই সংগ্রাম করার ক্ষেত্রে আপনি দেখুন, আমার কানে আসলে আমি বলতে পারি না, আমার খুব খারাপ অভ্যেস আর কি। আমি যেটা বলছিলাম, কি হইল ভাই, কি কইতাছ? না, ঠিক আছে। আমি যেটা বলছিলাম যে অতীতে যেভাবে স্বাধীনতার সংগ্রাম, জাতীয় মুক্তি সংগ্রাম, তা গড়ে ওঠার ফলশ্রুতিতে সমাজের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্যের অবস্থা, তাকে কাটানোর ক্ষেত্রে, তাকে কাটানো মানে অর্থনৈতিক বৈষম্য কাটানো না, অর্থনৈতিক বৈষম্যজনিত কারণ সত্ত্বেও লড়াই সংগ্রামকে তীব্র করার ক্ষেত্রে যে উপাদান কাজ করেছে, সেই উপাদান মুক্তির সংগ্রাম, স্বাধীনতা, জাতীয় মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, ঔপনিবেশবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তির সংগ্রাম, সেটা এখন অনুপস্থিত। অথচ তার থেকে দীর্ঘ সময় ধরে চলছে মন্দার। এবং আমরা সবাই জানি যে দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু কর্মচ্যুতির সংখ্যা একই সঙ্গে বেড়েছে। অর্থাৎ কর্মে যুক্ত মানুষের সংখ্যা কমেছে। আমাদের অর্থনৈতিক অবস্থার বিচার করে, অর্থনৈতিক উন্নয়নের বিচারে, হ্যাঁ, স্থায়ী নির্দিষ্ট আয়ের কাজের সঙ্গে যুক্ত যে মানুষ বসবাস করেন, পেশাভিত্তিক কাজ বলুন, নির্দিষ্ট আয়, সে টেকনোক্র্যাট হোক অথবা শিক্ষা জগতের কাজের সঙ্গে যুক্ত মানুষ হোক, বাধা বেতনের চাকরি, এই অংশ কোন রকমে দেখেন পুলন, যে কোনো বাধা বেতনের চাকরির সঙ্গে যুক্ত। কিন্তু বাধা বেতনের চাকরির সঙ্গে যুক্ত নন মানুষের সংখ্যা অগুন্তিক। তারা কিভাবে আছে? ধরুন, এই যে বন্যাজনিত কারণে মাঠের পর মাঠ, সেটা যাদের ধান কাটার ব্যাপার ছিল, আরো 10-12 দিন পরে ধান কাটতো বা 15 দিন পরে, মাঠের ধানটা জলে ধ্বংস হয়ে গেল। সবজি আছে, ফুল আছে, সবকিছু আছে। এ সম্পর্কে হ্যাঁ আমরা হয়তো দাবি করব, কিন্তু তাদের অবস্থা যে অধোগতি আরো হলো, যা ছিল তার থেকে আরো অধোগতি হলো, সেটা পূরণ কি করে হবে? সমস্যা। আবার আমরা লক্ষ্য করে দেখছি, এই সময়সীমার মধ্যে কিছু কর্পোরেট হাউস তাদের মুনাফার পাহাড় কোনো ক্ষেত্রে বহুগুণ বেড়েছে।
বিশেষ করে 7-8টি পরিবার বা কোম্পানি, তারা কোম্পানি অনেক, একটা পরিবারের কোম্পানি অনেকগুলো থাকে, 7-8টা পরিবারের কোম্পানিগুলো তারা ফুলে ফেপে উঠেছে। প্যান্ডামিক সিচুয়েশন, করোনা ভাইরাসের আক্রমণ আছে, নতুন আক্রমণ শুরু হয়েছে, অজানা অসুখে আক্রমণ, শিশু মৃত্যু। উত্তর বাংলায় ইতিমধ্যে রেকর্ডেড 37 জন, আনরেকর্ডেড 50-এর উপরে উঠে গেছে। মানে 25 দিনের বাচ্চাটা চলে গেল, 3 মাসের বাচ্চা চলে গেল, 2 মাসের বাচ্চা চলে গেল, 8 বছরের বাচ্চা চলে গেল, 6 বছরের বাচ্চা, সব চলে যাচ্ছে। যার পরিবারের হচ্ছে তার অবস্থাটা কি? আর দক্ষিণবঙ্গে এখানে ইলেকট্রোকার্টেড হয়ে, এখানেও প্রায় ইলেকট্রোকার্টেড হয়ে শিশু, 17টি শিশু মারা গেছে, শিশু কিশোর 17টি। এ নিয়ে কারোর কোনো চিন্তা নেই, কোনো বক্তব্য নেই। মানে বহুল প্রচারিত যে সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, তাদের কোনো মনোবেদনা প্রকাশের দৃষ্টিভঙ্গিতে কোনো কর্মসূচি নেই। অর্থাৎ এটা আরেক দিক থেকে ভয়ঙ্কর, সব বিষয়টাকে গা সওয়া করে দেওয়া। যদি সব বিষয় গা সওয়া হয়ে যায়, তাহলে অসাম্যের সমাজ, সেখানে এক জায়গায় দেখলাম, শান্তিদার বই তো এক জায়গায় আছে, উনি বলতে চেয়েছেন, উনি তো গল্প লিখেছেন, উপন্যাসও লিখেছেন, যেটা অদৃষ্টের ব্যাপার, কপাল কি বলে না, কপাল। ওর এই দুরবস্থা কেন? কপাল কি আমি কি বানিয়ে বলছি নাকি? বলে তো নাকি কপালের দোষ। ও জন্মেছে অভাব অনটনের মধ্যে, ওর তো এটা হবেই, বিনা চিকিৎসায় মারা যাবে, ছেলেটাকে মেয়েটাকে স্কুলে পড়াতে পারবে না, এটা তো হবেই, এটা হওয়ারই কথা ছিল। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কমরেডস, বন্ধুগণ, যে এই ধরনের বিষয় গা সওয়া হয়ে গেলে আমাদের সমাজ পরিবর্তনের লড়াই, শোষণের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের লড়াই অগ্রসর করার ক্ষেত্রে প্রতি পদে আমরা বাধার সম্মুখীন হব। তাহলে কি করতে হবে? একটু সময় বার করে, একটু পাড়া প্রতিবেশীর সঙ্গে আলাপচারিতায় কিছু কথা বলতে হবে, যেটা আপনি বুঝতে পারছেন, সেই কথাগুলো বলতে হবে যে এটা ভাগ্যের ব্যাপার না, এটাও গরিব হয়ে জন্মেছে বলেই এটা না, এটা বলতেই হবে। আমি তো লক্ষ্য করে দেখছি আজকাল যেভাবে সাপে কাটার পর মৃত্যু নতুন করে তৈরি হয়েছে। যখন মৃত্যু একেবারে সাপে কাটার পর যদি মাথায় সাপে না কাটে, তাহলে মৃত্যু হওয়ার কথা না, মৃত্যু হওয়ার কথা না। আমি নিজেও বলতে পারি, নিজেও আমি দাঁড়িয়ে আছি এখানে, তো এখনো তো এত বছর হয়ে গেল, 82+, আমাকেও সাপে কেটেছিল, চিকিৎসা হয়েছে, সাপে কেটেছে, সঙ্গে সঙ্গে মেয়েরা তাদের মাথার, আজকাল তো মাথায় বিনুনি থাকে না, কাটা থাকে চুল, অসুবিধা হবে, মাথার বিনুনি থেকে তারা সঙ্গে মহিলারা যাচ্ছিলেন, নিয়ে বেঁধে টেঁধে দিল। আমি পেয়ারা পাড়তে গিয়ে নেমেছি, সাপের মাথায় বোধহয় সাপের গায়ে পা দিয়েছে, সব দিয়েছে ছোবল দিয়ে, এমন ভাবে দিয়েছে, বাস রক্ত পড়ছে, আমি দেখতে পাইনি। রক্ত পড়া দেখে মেয়েরাই কাঁখে কলসি নিয়ে যাচ্ছিল জল তুলতে, মেয়েরাই তারা এগিয়ে আসে, বেঁধে দেয়,
এবং হইচই করে, মেয়েদের তো হইচই, মারাত্মক হইচই হয়, তারপর আমাকে নিয়ে যায়, তারপর তো চিকিৎসা হয়, ভালো হয়ে যায়। কিন্তু আমাকে যদি ওঝার কাছে নিয়ে যেত, তাহলে আজকে অন্তত দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথাগুলো বলতে পারতাম না। এটা বলতে পারি, আমি পর দেখলাম ওঝার কাছে নিয়ে গেছে আর তারপর মৃত্যু হয়েছে পর। এই গত 3 মাসের মধ্যে অনেকগুলো ঘটনা দেখেছি। সব কাগজে বেরোয় না বা টিভিতেও বলে না, শুনেওছি। কারণ বর্ষাকালে সাপে একটু বেশি কাটে, এটা ঠিকই, মানে অসুবিধা হয়, ওরাই বা যাবে কোথায়, এরকম। এখন এটা তো ঘটতে পারছে, এটা যে পাড়ায় ঘটছে সে পাড়ায় তো চিন্তা, চেতনা, যুক্তি, বিজ্ঞান মনস্কতা সম্পন্ন মানুষের অবস্থান আছে, কিন্তু আমরা ইন্টারভেন করি না। যারা আছেন তারা ইন্টারভেন করেন না। এটা জোর করে ইন্টারভেন করা উচিত। ঠিক সেরকম সমাজে রন্ধে রন্ধে যে আদিলতা ঢুকেছে, সেটা যদি ক্রমশ বাড়তে থাকে, ছেলে মাকে খুন করছে, মা ছেলেকে খুন করছে, একাধিক ঘটনা ঘটে গেছে। পিতা তার কন্যাকে নির্যাতন করছে, শারীরিক নির্যাতন করছে, একাধিক ঘটনা ঘটে গেছে। সংবাদপত্রের আলোতে আসে অল্প ঘটনা। এই যে সামাজিক অধঃপতন, এই যে সমাজটা কলুষিত হচ্ছে, এটাকে রোখার ক্ষেত্রে যদি চিন্তাশীল, শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো স্তরের মানুষের পক্ষ থেকে কোনো ইন্টারভেনশনের প্রশ্ন না থাকে, তাহলে ক্ষতি হবে। কারণ ধরুন, যারা খেতে খামারে কাজ করে, কৃষি কাজ করে, কৃষি কাজের মধ্যে কৃষক আছে, কৃষি কাজের মধ্যে ক্ষেত মজুর আছে, তাদের কাছে কথাটা নিয়ে যেতে হবে। যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত সংগঠনে কাজ করেন তাদের, কিন্তু সব জায়গায় তো সমিতি নেই, পাড়ায় পাড়ায় তো সমিতি নেই। পাড়ায় পাড়ায় যে ঘটনাগুলো ঘটছে, সেখানে তো পাড়ায় পাড়ায় মানুষকেই নিয়ে যেতে হবে। আর যেসব বিধিবদ্ধ সংগঠন আছে, সেই সংগঠনগুলোকে যত্নবান হতে হবে। সামাজিক অধঃপতন, তাকে রোখার প্রশ্নে সামাজিক হস্তক্ষেপের যে বিষয়গুলো থাকে, সেক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালন করার লক্ষ্যে আমাদের অবশ্যই হস্তক্ষেপ করার মতো, হস্তক্ষেপ মানে এই নয় যে আমি খবরদারি করব, জনমত গড়ে তুলে সেই জনমতকে গ্রহণ করা, সেই গ্রহণ করার কাজে অগ্রসর হতে হবে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, বামপন্থী শক্তি, এটা ঠিক যে বামপন্থী শক্তির নির্দিষ্ট ভূমিকা আছে, এটাও ঠিক। বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ বারবার, এই তো অমর্ত্য সেন, তাকে একাধিকবার বলতে হয়েছে যে বামপন্থীরা দুর্বল হলে সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। ফলে বামপন্থীদের শক্তি বৃদ্ধির লক্ষ্যে পথ চলতে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, তার শাখা, তার এরিয়া কমিটি, তার জেলা কমিটি, তার রাজ্য কমিটি, সর্বস্তরের যে পার্টিগত কমিটিগুলো আছে, সর্বস্তরের যে সমাজের বিভিন্ন অংশের মানুষকে সংগঠিত করার জন্য গণসংগঠনগুলো আছে, সবার একটা নির্দিষ্ট পথে চলা এবং
স্বাধীন শক্তি বৃদ্ধি করার জন্য দৃঢ়তা নিয়ে মরণপণ সংগ্রামে ব্রতী হওয়া বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে কমরেড শান্তিময় ভট্টাচার্য তার জীবন চর্চায় তিনি এই কাজটা করে যাওয়ার চেষ্টা করেছেন, নিজেকে যুক্ত রেখেছিলেন, আমাদের ছেড়ে চলে গেছেন। তার স্মৃতিতে, তার পুস্তক প্রকাশনার মধ্য দিয়ে নয়, তার স্মৃতিকে অম্লান রাখা এবং যে মতাদর্শের ভিত্তিতে যে কথা বলেছেন, কমিউনিস্ট হলেই মার্ক্সবাদী হয় না, এই মতাদর্শের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যারা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কোনো না কোনো কাজের ধারার সঙ্গে সম্পর্কযুক্ত আছেন, তাদের আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে। আমি যা করছি তাকে ঠিক করছি? আমি তো প্রতিদিন দিনের শেষে রাত্রিবেলা অন্তত 15-20 মিনিট আজকে কি করলাম তার হিসেব নেই। তাতে দেখি আমি অনেক দিন ফাঁকা, বিশেষ কিছু করিনি, একটা নতুন বই পড়েছি, ব্যাস, আর কিছু না। কিন্তু কমিউনিস্ট পার্টির কাজের ব্যাপারে যেটা করেছি সেটা করতেই হয়। আমি ওটাকে বড় করে দেখার পক্ষে নই। ঠিক এইভাবে আমরা যারা পার্টির কাজের সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পর্কযুক্ত, আমরা কি আত্মজিজ্ঞাসা করি? যা করা প্রয়োজন সেই কাজটাকে আমি করতে পেরেছি? আমি কথা বলছি এই জন্য, পার্টি সম্মেলন আসছে, যারা পার্টি করেন তাদের ক্ষেত্রে, যারা পার্টি করেন না কিন্তু পার্টিকে ভালোবাসেন তাদেরকে বাদ দিয়ে আমি বলতে চাইছি না, সেই জন্য তাদের সামনেই বলছি যে কমিটি সদস্য না হলে নাকি কাজ করা যায় না। এটা যারা পার্টি করেন না তারা বুঝবেন না, যারা পার্টি করেন তারা মনে করেন কমিটি সদস্য না হলে কাজ করা যায় না। আজকে এই কথা আমি বলতে পারি। এই তো আগামী এপ্রিল মাসের মধ্যে আমাদের পার্টি কংগ্রেস শেষ হবে। আমি যদি মরে যাই আলাদা কথা, ব্যক্তিগতভাবে কথা বলতে পারি, আমি কোনো কমিটির সদস্য থাকবো না, কিন্তু যতদিন বেঁচে থাকবো কমিউনিস্ট পার্টি করব এবং যে কোনো কাজে আমাকে যোগ দিতে বললে পার্টি নেতৃত্ব, তখন যারা নেতৃত্ব থাকবেন তারা আমাকে যা বলবেন তা আমি কার্যকরীভাবে রূপায়িত করার চেষ্টা করব। কমরেড শান্তিময় ঘোষের, তার কমরেড শান্তিময় ভট্টাচার্যের এই যে কমিউনিস্ট জীবন, সেই জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং তার যে লেখা বই প্রকাশিত হলো তা আপনারা সবাই পড়বেন প্রত্যাশায়, আপনাদের অভিনন্দন জানিয়ে কমিউনিস্ট পার্টির কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কমিউনিস্ট পার্টির কাজের মতো করে কাজ করবেন প্রত্যাশায় অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। এখানে আজকের সভায় মূল্যবান আলোচনা উপস্থিত করবার জন্য কমরেড বিমান বসুকে ধন্যবাদ। আমাদের এখানকার একজন ছাত্র কমরেড, তিনি একটি বিমানদার প্রতিকৃতি এঁকেছেন নিজে। আমি সোহম চক্রবর্তী, আমি সোহমকে অনুরোধ করব সেটা বিমানদার হাতে তুলে দিতে। কৃষ্ণনগর থেকে একটা মেয়ে এঁকে দিয়ে গেছে আমাকে, আমি কি করবো? আমি কোথায় থাকবো? আমার রাখার জায়গা নেই, পার্টি অফিসে থাকবে, আমার রাখার কোনো জায়গা নেই, পার্টি অফিসে থাকি আমি। আলিমুদ্দিনে ওঠার মুখে থাকবে, আলিমুদ্দিনে সিঁড়ি দিয়ে ওঠার মুখে থাকবে।
তোমার হোয়াটসঅ্যাপ আমি পাঠিয়েছি সবাই ধরে নিয়েছে পরে মরে যাবো মরে যাবো আচ্ছা, কমরেড শান্তিদার যে প্রবন্ধ সংকলন এবং শান্তিদার লেখা একটা উপন্যাস, মানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে উপন্যাস হিসেবে অসাধারণ। একদিকে উপন্যাস হিসেবে অসাধারণ, আর একদিকে আমাদের সোনারপুরের যে কৃষক আন্দোলন তার একটা জীবন্ত দলিল। ওই উপন্যাসের সব চরিত্রগুলোই সোনারপুরের কৃষক আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা আত্মত্যাগ করেছেন, যারা কর্মী ছিলেন, তাদের নিয়েই নামগুলো পাল্টে দেওয়া হয়েছে, কিন্তু চরিত্রগুলো জীবন্ত ছিল। সেটা উপন্যাস হিসেবে অসাধারণ। এটা বাইরে পাওয়া যাচ্ছে, কমরেডরা যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন। আমি এই শুরুর সময়টা যেভাবে বৃষ্টি বাদল এলো এবং তাকে উপেক্ষা করেও যারা এখানে এসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং এই কথা বলেই আমি আজকে এই আলোচনা সভার কাজ শেষ করছি।